আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বাংলাদেশ ইলেকশন। দিন ফুরলো, ফলাফলের অপেক্ষায় গোটা দেশ। দিনভর খানিকটা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে দিন শুরু করলেও দিনভর সেই অস্বস্তি কাটিয়ে মানুষ একটা স্বস্তিপূর্ণ নির্বাচন দেখল। এখন কেবল ফলাফলের অপেক্ষা। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। আমার সঙ্গে আছেন 6 জন অতিথি। আমার সঙ্গে আছেন ফারুক আসিফ সর্বডানে, এরপরে রয়েছেন জনাব আলতাফ পারভেজ, রয়েছেন মোয়াজ্জেম হোসেন আলাল, এরপর রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, এম এ আজিজ এবং মোহাম্মদ ওমর ফারুক। এবার যেতে চাই জনাব মোহাম্মদ ওমর ফারুক, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার কাছে যেটি জানতে চাওয়া বা আলোচনায় অংশ নিয়ে এটুকু বলতে চাওয়া যে এখন খানিক আগে যে বিএনপির তরফ থেকে যে ব্রিফটি করা হলো, সেখানে বলা হলো অনেক জায়গায় সিলমারা ব্যালট পাওয়া গেছে, মৃত মানুষ ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে, যা বিগত ফ্যাসিবাদী আমলের মতো। বিএনপির বিজয় অনিবার্য নিরঙ্কুশ, তারপরেও তারা এই অভিযোগগুলো করছে। এর আগে দিনভর জামায়াতে ইসলামীর তরফ থেকেও এই ধরনের অভিযোগগুলো করা হয়েছিল। বলেছে বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, বিভিন্ন এলাকা রক্তাক্ত হয়েছে। তারপরেও নির্বাচনকে অর্থবহ বলছেন তারাও। কোনো ধরনের কনফ্লিক্ট করে কিনা নাকি? ধন্যবাদ। আসলে আমরা বাংলাদেশের রাজনীতিতে যে সহমর্মিতা অথবা সহনশীলতার যে একটা বিষয় ছিল, এটা আমরা আগে দেখিনি। আমার মনে হয় এই নির্বাচনে কিছুটা আমরা প্রত্যক্ষ করলাম যে তারা দুই দলেই বলছেন যে আসলে কিছু সমস্যা তো আমরাও বলেছি। প্রায় 500 কেন্দ্রে 500টি ঘটনা ঘটেছে, 500টি সেন্টারে নানান ধরনের ঘটনা ঘটেছে। আগে সিল মারা, তারপর হচ্ছে যে ব্যালট বাক্স নিয়ে যাওয়া, আবার সেগুলো ফিরিয়ে নিয়ে আসা, তারপর হচ্ছে যে জোর করে মৃত ব্যক্তির নামে ভোট দেওয়া। আবার অনেক কেন্দ্রে আমরা দেখেছি যে সংবাদে যারা ভোট দিতে এসেছেন তারা এসে দেখলেন যে তার ভোট দেওয়া হয়ে গেছে। ঢাকার মোহাম্মদপুরে এরকম একটা ঘটনা দেখেছি, বাইরেও এরকম ঘটনা দেখা গেছে। এগুলো খুব বড় আকারে হয়নি। তো এগুলো তো একটা অনিয়ম অবশ্যই। তো এই অনিয়মগুলোকে, ছোট ছোট অনিয়মগুলোকে রাজনৈতিক বড় দুইটি জোট, আমরা দেখি যে জামায়াত ইসলামীর নেতৃত্বে একটা জোট এবং বিএনপির নেতৃত্বে একটা জোট, তারা জোটেই বলেছে যে আমরা তারপরেও সুষ্ঠু ভোট হয়েছে বা আমরা অবজারভেশনে আছি। তো এ ধরনের ঘটনা সুনির্দিষ্ট ঘটনা বলেই আমরা বলতে পারি। যদি কোনো কেন্দ্রে যদি এ ধরনের ব্যালট বাক্স নিয়ে যাওয়া বা একাধিক ব্যালট বান্ডিলটা নিয়ে যাওয়ার ঘটনা ঘটে, সেগুলো অবশ্যই নির্বাচন কমিশন সেগুলো তাদের নজরে রাখবে আমরা মনে করি, এবং আমরা প্রত্যাশা করি যাতে করে এই ছোটোখাটো বিষয়গুলো এড়িয়ে না যায় ভবিষ্যতের সমৃদ্ধশালী বাংলাদেশের জন্য। তবে আমি মনে করি যে এই নির্বাচনটি আমাদেরকে অনেক নতুন জিনিস দিয়েছে। অবশ্যই আমাদেরকে প্রশংসা করতে হবে। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে অবশ্যই কৃতিত্ব দেই। জনগণের অবশ্যই এখানে রাজনৈতিক দলগুলো জনগণের সর্বাগ্রে আছে, কিন্তু রাষ্ট্রের ক্ষমতায় যিনি এখন বসে আছেন কেন্দ্রবিন্দুতে, তিনি তার একান্তই যদি আন্তরিকতা না থাকতো, আমার মনে হয় এই সুন্দর নির্বাচনটি সংগঠিত হতো না। তাকে ক্রেডিটটা দিতে হবে। এই নির্বাচনে অনেকগুলো বিষয় জড়িয়ে আছে। যেমন এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোট এবং জাতীয় নির্বাচন, এবং এখানে রাজনৈতিক নতুন মেরুকরণ হয়েছে, যেটা আমরা 6 মাস আগেও কল্পনা করিনি যে রাজনীতি ধারা কোন দিকে যাচ্ছে। নতুন মেরুকরণ হয়েছে। এখানে তরুণ প্রার্থী এসেছে এবং নতুন প্রার্থীর সংখ্যা প্রচুর বেড়েছে। দুই জোটেই আমরা নতুন প্রার্থী পেয়েছি, যেটা স্বাভাবিক রাজনৈতিক পালাবদলে আমরা কখনোই এটা কল্পনা করতাম না। এখানে 2024 সালে একটা ভোট হয়েছে, সেটা যদি ভোট নয় তবু এই যে অল্প সময়ের মধ্যে আরেকটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, এটা একটা মাইলফলক। বিদেশিরা এখানে ভোট দিচ্ছে, অর্থাৎ যারা বাংলাদেশি যারা বাইরে থাকে, প্রবাসীরা ভোট দিতে পেরেছে, এবং ডিজিটালাইজেশন হয়েছে। খুব সহজেই যে কোনো ব্যক্তি অ্যাপসের মাধ্যমে তার ভোট কেন্দ্র কোথায়, কত নম্বর সিরিয়াল, এগুলো জানতে পেরেছে। এই যে এখন ভোট ফলাফল প্রদানের জন্য নির্বাচন কমিশন একটা ওয়েবসাইট খুলে রেখেছে অলরেডি। আমি একটু আগে দেখলাম যে সেখানে কোনো তথ্য এখনও যুক্ত হয়নি। তো এই যে অনেকগুলো বিষয় আমরা এখানে দেখব, এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রায় 9 লক্ষ আইনশৃঙ্খলা বাহিনী এখানে নিয়োজিত হয়ে রয়েছে সর্বসাকুল্যে। এখানে প্রায় 8 লক্ষ কর্মকর্তা, এই প্রিজাইডিং অফিসার সহ সবাই এখানে নিয়োজিত আছে। বিশাল একটা, আমরা জানি যে নির্বাচনে বিশাল একটা খরচ সরকারের বহন করতে হয়। এই জন্যই এই সরকার কিন্তু একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। একটা দাবি এসেছিল যে গণভোটটা আলাদা করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত দুটো একসাথে হতে আমাদের প্রায় অনেক অর্থ আমাদের বেঁচে গেছে, এবং একটা আমরা সমাধানে আসতে পেরেছি। তো আমি মনে করি যে ভোটাধিকার, দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, এবং এই নির্বাচন উপহার দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই দুটি জোটের একটা বড় ভূমিকা আছে। সর্বসাকুল্যে আমরা একটা ভালো দিকে এগুচ্ছি। এখন ফলাফল সামনে কি হচ্ছে আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে।
কারণ দুই দলের প্রধানই বলেছেন, তারেক রহমানও সাহেব তো বলেছেন এবং ডাক্তার শফিকুর রহমান তিনিও বলেছেন যে আমরা সুষ্ঠু ভোট হলে আমরা সেটা, যদি সুষ্ঠু এবং বিতর্কমুক্ত ভোট হয় তাহলে ফলাফল সুষ্ঠু ভোট মেনে কিন্তু নেবেন আমরা তারা। পেয়ে গেছি, তারা কিন্তু মেনে নিয়েছেন যে ছোটখাটো ভুলভ্রান্তি হলো আমরা এটা মেনে নিচ্ছি। হ্যাঁ, আমি একটু আজিজ আপনার কাছে আসতে চাই, কিন্তু ফলাফল গণনা নিয়ে দুপক্ষই সতর্ক, এবং সেই সতর্কতার জন্য বা সেই সতর্ক হওয়ার যথেষ্ট কারণ আছে বলে কি মনে হয় কিনা? আচ্ছা, তো কিংবা এখনো শঙ্কা আছে কতটা? গত আমি বলবো যে গত বিকাল থেকে রাত পর্যন্ত যেসব ঘটনা যে হাইপ উঠলো, যে তাতে মনে করা হয়েছে যে ইলেকশনে কারচুপি হবে, কিন্তু সেটা তো হয় নাই। কিন্তু দু একটা জায়গায় ঘটনা, যেমন দেববিদ্যার চারে যেখানে স্বতন্ত্র প্রার্থী ছিল তিনি নির্বাচন বর্জন করেছেন। তো এটা তার অভিযোগ হচ্ছে, তার সকল এজেন্ট বের করে দেওয়া হয়েছে এবং সিল মারা হয়েছে। তো সুতরাং এটা তো ইলেকশন কমিশন দেখবে, দেখলে তারা তো আরপিওতে আসেই, যদি এরকম হয়ে থাকে সে নির্বাচন পুনর্নির্বাচন হবে, সেটা করবে। তো এখানে আরেকটা সিটে আছে যে স্বতন্ত্র প্রার্থী বর্জন করছে, সেটা ঢাকারই একটা পাশের। তো এছাড়া বড় ধরনের কোনো সংকট কিন্তু দেখা যাচ্ছে না। তবে ভোট গণনার ব্যাপারে যে আগের যে সংশয়, এই সংশয়টা তো কাজ করতে পারে। কারণ একবার কিন্তু যতই বলেন একটা আলোচনায় আসছিল যে ভোট যে যাকেই দেখ না কেন একটা পক্ষের বিজয়ী ঘোষণা করা হবে, এরকম একটা আশঙ্কা। এটা তো এখন ব্যালট পেপার আসছে, সুতরাং উভয় পক্ষ সতর্ক থাকবে। দুটো দলই শক্তিশালী দল, জামাত এবং বিএনপি, প্রতিদ্বন্দ্বিতা তো মেইনলি সেই জায়গায় হবে, সুতরাং তারা সতর্ক থাকবে। ভোট যেমন সকাল থেকে পাহারা দিছে, এরকম আপনার ভোট গণনার সময় সতর্ক থাকতে হবে। নাহলে তো ভোটারদের যে ভোট দিছে সেটা তো এখন আপনার যারা ভোট গণনা করবে তার উপরে নির্ভর করবে, তাই না? সেখানে আমার ধারণা যে ভোটটা যেহেতু সততার সাথে মোটামুটি হয়েছে, ভোট গণনাও সততার সাথে হবে বলে আমার ধারণা। তারপরেও সতর্কতা সতর্কতা তো থাকতেই হবে। জনাব আলতাফ পারভেজ, আপনার কাছে আসতে চাই, যে প্রসঙ্গে আলাপ করব আপনার সঙ্গে সেটা হচ্ছে আমাদের সহকর্মীরা দেশ জুড়ে মাঠে আছে, কাজ করছে। তাদেরই একজন জানাচ্ছিল কুমিল্লা থেকে, যে কুমিল্লায় কয়েকটি কেন্দ্র সে দিনভর পর্যবেক্ষণ করে সে দেখল জাতীয় নির্বাচনের পাশাপাশি যে গণভোটটি অনুষ্ঠিত হচ্ছে, সেই গণভোটে বেশিরভাগ তার দৃষ্টিতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেশিরভাগ ভোটারই ভোট দেয়নি। এটা অর্থাৎ জাতীয় নির্বাচনের মোট কাউন্ট করা ভোটের সংখ্যা এবং গণভোটে কাউন্ট করা ভোটের সংখ্যা, সেটা কোনো জটিলতা তৈরি করবে কিনা এক। দ্বিতীয়ত হচ্ছে, এই গণভোটে ভোট না দেওয়ার অনীহা আসলে কেন তৈরি হলো? নাকি সচেতনতার ঘাট থেকে বল, নাকি খানিকটা অনীহাও তৈরি হয়েছে? দেখুন, এবার যে গণভোটটা হচ্ছে এটা জুলাই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত, সেই জন্য তিক্ত কথা বলতেও খারাপ লাগছে। এই যে এবার যে গণভোট আয়োজন হচ্ছে, এটা একটা অদ্ভুত ধরনের গণভোট। পৃথিবীর ইতিহাসে গণভোট হয় যখন সংসদে কিছু পাশ হয়ে যায়, সংবিধান সংক্রান্ত বিষয় বা একটা জাতির মৌলিক নীতি সংক্রান্ত বিষয়, সেটা তখন গণভোটে যায় এবং গণভোটটা থাকে সংক্ষিপ্ত, যে এইটা সংসদে পাশ হয়েছে, আপনারা কি বলেন, হ্যাঁ না নেই। বাংলাদেশে এবারের গণভোট এত জটিল একটা বিষয়, সেখানে ৮০টার অধিক বিষয়কে শুধু হ্যাঁ এবং না বলতে পাঠানো হচ্ছে। সেখানে এও আছে যে কুমিল্লা এবং ফরিদপুরকে বিভাগ করা হবে, আপনি কি হ্যাঁ না না। এখন নোয়াখালীর একজন মানুষ কি বলবে? সে হয়তো ৮০টার ভিতর ৭০টায় একমত, কিন্তু বিভাগের প্রশ্নে ভিন্ন মত হতেই তো পারে, কিন্তু সে কি রায় দিবে, হ্যাঁ দিবে না না দিবে। তো যাই হোক, আমি জানি না জনগণ কিভাবে রায় দিয়েছে, কিন্তু আসলেই একটা অদ্ভুত গণভোট বাংলাদেশে চাপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষ যেহেতু জুলাই অভ্যুত্থানকে ধারণ করে, তারা এর বিরুদ্ধে কিছু বলেনি, তারা এর মুখোমুখি হতে প্রস্তুত ছিল। তারা একটা জাতীয় নির্বাচন চেয়েছিল এবং জাতীয় নির্বাচনের সাথে এটা জুড়ে দেওয়া হয়েছে। আপনি যেটা বললেন, আমার সহ আলোচক, যে দুটো খরচ কমেছে, আসলে এই খরচ কমাচ্ছে বিষয় হলো এইটাকে যুক্ত করে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের সাথে। জনগণের একটা বিশাল আকাঙ্ক্ষার সাথে এইটাও যুক্ত হয়েছে। এখন জনগণ যেটা রায় দিবে সেটা হবে। কিন্তু আমি যেখানে অন্য দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, গণভোটে হ্যাঁ বা না যেটাই ঘটুক, জুলাই অভ্যুত্থানের চেতনা আগামী যে কোনো সরকারকে বাস্তবায়ন করতেই হবে। সেটা গণভোটের কাঠামোর চেয়ে অনেক বড় আকাঙ্ক্ষা, কারণ ৮০০-১০০০ শহীদ হয়েছে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে প্রকাশ করতে যেয়ে। ফলে গণভোটে সেটা হ্যাঁ হবে কি না হবে, তার চেয়ে জরুরি বিষয় হলো নতুন সরকারকে এবং নতুন বিরোধী দলকে অবশ্যই জুলাই অভ্যুত্থানের কথা বাস্তবায়ন করতে হবে, এটাকে কাজে অনুবাদ করতে হবে। আর একটা কথা আমি যুক্ত করতে চাই, আমার সহ আলোচকরা নির্বাচন সফলতার জন্য এই বর্তমান সরকারের খুবই প্রশংসা করছেন, কিছু কিছু স্তুতি পর্যায়েও আমার
মনে হচ্ছে। দেখুন, এই সরকার তো নির্বাচন বিলম্বিত করতেই চেয়েছিল সাদা চোখে যদি আমরা দেখি। আমি বলবো রাজনৈতিক দলগুলোর চাপে এবং জনগণের প্রবল আকাঙ্ক্ষার কারণে নির্বাচনটা এগিয়ে আসলো, নির্বাচনটা হলো, এবং এই নির্বাচন যে সুষ্ঠুভাবে হলো, নির্বাচন কমিশনের এটা বড় কৃতিত্ব। এবং আরও বড় কৃতিত্ব হলো আমাদের সশস্ত্র বাহিনীর। গত 18 মাস একটা দেশের প্রতিরক্ষা বাহিনী জনসাধারণের মাঝে দাঁড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষা করছে, যেখানে সরকারের বিভিন্ন মহল থেকে দৃশ্যমান অদৃশ্যমান অনেক মহল থেকে মব সংস্কৃতি উস্কে দেওয়া হচ্ছে বিভিন্ন সময়, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সামলে রেখেছিল, যদিও তারাও সফল হয় নাই সব কিছুতে। একটা দানবীয় অবস্থা তৈরি হচ্ছে। এই যে আজকে যে কোনো পর্যায়ে একটা সফল নির্বাচন হলো, মানুষ যে হাঁপ ছেড়ে বাঁচছে যে একটা নতুন সরকার আসবে তাদেরকে মব সংস্কৃতি থেকে উদ্ধার করবে। আজকে নির্বাচনের সফলতার বড় দিক হলো এইটা। এবং আমি বলবো সশস্ত্র বাহিনীর যে 1 লক্ষ সদস্য, সেনাবাহিনীর সদস্য যে মাঠ পর্যায়ে ছিল, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ, এইটা মানুষকে বড় আকারে আশ্বস্ত করেছে ভোট কেন্দ্রে আসতে। না হলে মানুষ আসতে পারতো না। মানে এই ফলে আমরা যেন আমাদের যাদের প্রতি কৃতজ্ঞতা প্রশংসা জানানো উচিত, আমরা যেন ভুল না করি। আর একটা বিষয় আমি যুক্ত করতে চাই, আপনারা যখন সরকারের কথা বলছেন, এই নির্বাচনের আড়ালে এই সরকার যে কাজটা করে গেল আগামী সরকারের জন্য, যে যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা করে গেল, আমি জানি না ভবিষ্যতের সরকার কিভাবে অর্থনীতি পুনর্গঠন করবে। এটা তো ভবিষ্যতের সরকারের কাঁধে আমি বলবো দুটো পাহাড়, মানে বিশাল পাহাড় চাপিয়ে দেওয়া হলো। কিভাবে তারা একটা বৈদেশিক সম্পর্ক পুনর্গঠন করবে, যেখানে চীন সহ যে কোনো দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে নানা বাধা আরোপ করা হয়েছে, যেখানে শুধু কৃষি পণ্য কেনার কথা বলা হয়েছে 42,000 কোটি টাকা। ফলে আজকে আমরা নির্বাচনের জন্য উৎসব করব অবশ্যই, কিন্তু আমরা কিন্তু এই গত 72 ঘন্টায় একটা গভীর চ্যালেঞ্জে, অর্থনৈতিক চ্যালেঞ্জে বাংলাদেশ পড়েই গেছে। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স। আপনারা জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘদিন বৈঠক করেছেন, নানান মত দ্বিমত সেরকম, এর মধ্যেই গণভোটের নিয়েও আপনাদের এক ধরনের অবস্থান ছিল, অর্থাৎ বাম গণতান্ত্রিক জোটের কথা যদি বলি আপনাদের, বা সিপিপিরও। সেই জায়গায় গণভোট এক ধরনের চাপিয়ে দেওয়ার প্রবণতা হলো কিনা, গণভোটে জয়ী হলেই যে রাজনৈতিক দলগুলো সেটি মানছে সেটা বড় বিষয় ছিল, নাকি রাজনৈতিক দলগুলোর আন্তরিকতাটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে? আমি আপনার ঠিক এই প্রশ্নটায় যাওয়ার আগে এখানে আলোচনা অন্য বিষয়ে যুক্ত হয়েছে এবং আমি জরুরি মনে করছিল ছোট্ট মন্তব্য করে আমি গণভোট নিয়ে একটু সময় নিই। প্রথমত যেটা আজকে এই যেটা আজিজ ভাই বললেন যে কিছু কিছু জায়গায় নির্বাচন বর্জন অন্য যে কথাগুলো আসছে, সেই জায়গাগুলো আমি মনে করি নির্বাচন কমিশনে দেখা দরকার এবং তার যে ক্ষমতা আছে সেটাও প্রয়োগ করে যথাযথ ভূমিকা করা দরকার, যাতে করে কোনো সংকট তৈরি না হয়। এটা একটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন, মানে প্রথম বক্তব্য। দ্বিতীয়ত হচ্ছে এই যে আজকে যতটুকু মানুষ এসেছে, আমি যতটুকু বলছি কি দেখেন, ভয়ভীতি সংখ্যালঘু এলাকা বিভিন্ন জায়গায় ছিল। শুনে রাখেন, রেজাল্ট ঘোষণার পরে ভয়ভীতির জায়গাও কিন্তু আছে, বাদ হয়ে যায়নি। তো সে ব্যাপারে সবার নজরদারি ভূমিকা জরুরি, রাজনৈতিক দলগুলো জরুরি, এবং আমরাও এবার খুবই সিরিয়াসলি এটা দেখব, পরিষ্কার বক্তব্য। কিন্তু আমার ব্যক্তিগত বিবেচনা হচ্ছে এই যে আজকে মানুষ একটু পজিটিভে আসলো, তার একটা বড় কারণ হচ্ছে বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী শেষ সপ্তাহে তাদের যে ভূমিকা পজিটিভ, সেইটার কারণে তারা মনে করছে কেউ হয়তো মব সন্ত্রাস করতে পারবে না। এই ভয়াবহ জায়গাটার কারণই হচ্ছে প্রধান বিষয়টা। আর সরকারের মধ্যে কারোর নেগেটিভ ইচ্ছা থাকলেও তারা একটু প্রত্যাহার করেছে বলে আমি মনে করি। এটা একটা। আরেকটা আমাদের আলতাফ পারভেজ বিশিষ্ট গবেষক, তিনি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এখানে তুলেছেন, যেটা আমরা বলছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই ভবিষ্যতে তার যার পাওনা তাকে তো পাইতে হবে, যে তার এজেন্ডাটা কি এটা বুঝতে হবে, নাহলে আমেরিকার সাথে সর্বশেষ যে কাজটা করলো বাংলাদেশের যে কি গভীর সংকটে ফেলে গেল এটা বুঝবে। বন্দরের সাথে তারা দেখেন আইন, আমি জানি যে মামলা যেটা ছিল 15 তারিখে তার ডেট চলে গেছে, তারপরে সর্বশেষ তারা চেষ্টা করেছে। মানে হেন কাজ নাই তাদের যে মূল এজেন্ডা বাস্তবায়ন করতে। আর ইউনূস সাহেব তিনি যে 3-0 তত্ত্ব, তার 2-0 তত্ত্ব বাংলাদেশে দারিদ্র বিমোচন আর বেকারত্ব ওটা যে বাড়ে, ওটা একটা প্রমাণিত হয়ে গেছে। কিন্তু আমি বলছি যে সেটা বিবেচনা রাখতে হবে। কিন্তু আসি শেষে গণভোটের ব্যাপারে পরিষ্কার বলি, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি এটা অপ্রয়োজনীয় এবং প্রতারণামূলক। এবং শুনে রাখেন, আমরা যেটা বলি, আমি গতকালও বলেছি আজকেও বলি, এই ভোটে হ্যাঁ না কে জয়ী হলো তাতে আমাদের বিবেচনা এটার কোনো আইনগত ভিত্তি নাই, কিচ্ছু আসা যায় না। এটা নির্ভর করবে সংসদ, আগামীতে সংসদ এটাকে কিভাবে সংস্কার করতে চায়। আমরা অবশ্যই গণভোট চাই, কখন? সংবিধান আনার পরে, যেটা এখানে আলোচনা আসলো যে
তখন যেটা প্রয়োজন হবে সংবিধান সংশোধনের, তখন গণভোটে খালি কিন্তু এই 47 প্রশ্ন এইগুলো না, আরও ভয়াবহ দিক, যেমন ধরেন ওই যে সনদ বাস্তবায়ন বলে যেভাবে মুখবন্ধন লেখা হয়েছে, আমাদের 71 সেইখানে যেভাবে এটা নিয়ে আসা হয়েছে, আমাদের বাস্তবায়ন পদ্ধতি যেভাবে বলা হয়েছে এটার সাথে আমাদের ঘোরতর দ্বিমত। এমনকি আমাদের রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি হয়েছে, আইনবিদদের মধ্যে বিতর্ক আছে উনি এটা করতে পারেন কি পারেন, আগামী সংসদ দেখবে, সেইখানে এইটাকে সংবিধান সংস্কার পরিষদ 180 দিনের কাজ, মানে একটা হজবরলা জগাখিচুড়ি করে আমি তো ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা নতুন সংকট তৈরি করেছে। তবে আমার বিবেচনায় এটা মানুষ অত তাকায়নি, তারা জাতীয় সংসদ নির্বাচনটাকেই প্রধান করেছে, আগামীতে সেই কাজ হবে এবং আমরা আমাদের যে পজিশন বললাম এটা আমরা অব্যাহত রাখবো, যাই ফল আসুক না কেন। এইখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, আমাদের নিশ্চয়ই সংবিধানের তো যে অসম্পূর্ণতা আছে আমরা দূর করতে চাই, সংসদে তার যে সিস্টেম আছে সে অনুযায়ী করতে হবে, সেটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা ঐক্যমত্য কমিশনে এখানে অনেকগুলো পজিটিভ কথাও বলা আছে, সেইটাও ধরেন কথার কথা না ভোট জয়ী হলে যদি কথার কথা, আমি এটা অনেক আগে বলছি, আমরা ক্ষমতায় গেলে ওইগুলো বাস্তবায়ন করতাম। যেমন ধরেন 70 অনুচ্ছেদের প্রশ্ন, ক্ষমতার ভারসাম্যের প্রশ্ন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের প্রশ্ন, অনেকগুলো পজিটিভ আছে, কিন্তু কখনো তো আমি আমার মুক্তিযুদ্ধের 4 মূলনীতির প্রশ্নে আমি ছাড় দেব, আমার মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জায়গা দেব না, মানে এরকম আরও অনেকগুলো জায়গা আছে। নারী আসনে এটা তো আমি বলি যে এখানে দেখবেন 4 পয়েন্টে ওইখানে এমনভাবে বলা হয়েছে, পড়লে মনে হবে খুব ভালো কাজ, যে নারী আসন ভবিষ্যতে বৃদ্ধি করবে, কিন্তু আমি দেখি নতুন সংকট তৈরি করেছে। সরাসরি আসন সংখ্যা বৃদ্ধি এবং সরাসরি নির্বাচনকে বাতিল করে এটা বলা হয়েছে। মৌলিক অধিকার সম্প্রসারণ পড়লে মনে হবে আরে বাবা মৌলিক অধিকার সম্প্রসারণের কথা বলা হচ্ছে, কিন্তু আমরাও এখানে বলেছিলাম যে মৌলিক অধিকারের কতগুলো বিষয় আইনি এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করেন, সেটা কিন্তু করে নাই। তার মানে এটা একটা জটিল পরিস্থিতি, আরও জটিল আপনি দেখবেন যে এদের যে বিশেষ উদ্দেশ্য আছে, ওই সংবিধান সংস্কার পরিষদ আপনি যদি পড়েন, ওই আমি পুরো বইটার কথা বলছি, কিভাবে হঠাৎ করে এসে কিভাবে ধর্মনিরপেক্ষ থেকে নাকচ করে দিল, সমাজতন্ত্র এটা নাকি একটা বাতিল মতবাদ, মানে এত বড় দুঃসাহস তারা দেখানোর সুযোগ পেয়েছে। তার মানে আমি বলছি যে অন্য একটা ভিন্ন উদ্দেশ্যই এইখানে কেউ চরিতার্থ করতে চেয়েছে, কিন্তু আমরা যে গণতন্ত্রের পথে হাঁটছি সংসদ নির্বাচনের মধ্য দিয়ে, আমি মনে করি নির্বাচিত সংসদ তাদের সাথে আমরা পলিটিক্যাল ফাইট করবো, দ্বিমত থাকবে, কোনো অসুবিধা নেই, তারা একটা করতে চাইলে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। সুতরাং এই গণভোট যদি এইখানে আমরা যেটা বলেছিলাম যে এইটাকে এইখান থেকে বাতিল করেন না, তাহলে এইটা কিন্তু আসলে একটা জটিলতা তৈরি করেছে বলে মনে করি। আগামীতে এটা কিন্তু দেখবেন, এবং আমি এইটা অন্যভাবে দেখছি যে এই যে রাজনৈতিক দলগুলো দেখবেন ইস্তেহারে যেভাবে তারা বলেছে, আসলে ওইটাই তারা বাস্তবায়নের পথে যাওয়াই দরকার। আমার ধারণা ওইটাই প্রধান হবে। আপনি দেখেন না গণভোটের এত কথা বলছে, যারা এত উদ্গরীব, ওই যে 5% নারীর কথা উত্তরে এসে তো দেয় নাই। আপনি সহজ জিনিস বুঝুন, ওটা কেউ উপরে টোরে দেখে নাই রে ভাই, অনেকেই। এবং এইটা হয়েছে, আচ্ছা ঠিক আছে, জোট ঝামেলাটা এড়াই আর কি, এইভাবে আসলে হয়েছে বলে আমি যেহেতু ওইখানে ছিলাম, একেবারে সাথে ছিলাম, এবং যদি পারস্পরিক কথাবার্তা হয়েছে তো এটা বুঝি, কিন্তু শেষ দিকে এসে তারা নতুন নতুন যে কাজগুলো করেছে এগুলো তো আলোচনা হয়নি, কারণ বাস্তবায়ন পদ্ধতি অন্য বিষয় নিয়ে। সুতরাং এইটা একটা নতুন জটিল কেস বলেই আমার কাছে মনে হয়। কিন্তু আমি ওইটাকে এজেন্ডার থেকে এখন হচ্ছে যে নির্বাচন আমরা এই অতিক্রম করলাম, যথাযথ তথ্য যথাযথভাবে আসুক, এবং ভোট গণনা একটা জরুরি। রিটার্নিং অফিসার এবং গণনার ক্ষেত্রে অতীত দিনে আমরা দেখছি নানা ধরনের ম্যানিপুলেশন ঘটেছে। সুতরাং এই ম্যানিপুলেশনের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে, এবং আমরা মিডিয়া কুর খবর বহু আগের খবর জানি, এই ব্যাপারে সতর্ক থাকতে। আমি কোনো ব্যাপারে কথা বলছি না, কিন্তু আমি বলছি প্রতি মুহূর্তে সতর্কতা ছাড়া আমরা যে ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন এবং গণতন্ত্রের পথে হাঁটার যে কাজটা করতে চাই, এটা কিন্তু ব্যাহত করার জন্য নানা অপশক্তি সবসময় প্রচেষ্টা নেবে, দেশি বিদেশি অপশক্তি। সেইটা সতর্ক থেকে আমরা এই পর্ব উত্তরণ ঘটানো জরুরি বলে আমি মনে করছি। জি, অনেক ধন্যবাদ। কথা বলছেন রুহুল হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি। আমরা মোয়াজ্জেম হোসেন আলার কাছে যাব, তবে তার আগে একটু নির্বাচন কমিশন থেকে ঘুরে আসতে চাই। কমিশন ভবনে আছেন সহকর্মী লাভলি বিথি, যোগ দিচ্ছেন তিনি। বিথি, নির্বাচন কমিশনে এখন পর্যন্ত সর্বশেষ কোনো ধরনের ব্রিফ হয়েছে কিনা, অর্থাৎ কত শতাংশ ভোট হলো, কিংবা কোথাও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার জেরে কমিশনের কোনো ব্যবস্থা নেওয়ার উদ্যোগ, সেরকম কোনো কিছু চোখে পড়ছে কিনা, বা সেখানকার সবশেষ তৎপরতা কি চোখে পড়ছে? রবিন, আমি যদি ব্রিফিংয়ের কথা বলি, কিছুক্ষণের মধ্যে সচিবের কাছ থেকে একটি ব্রিফিং তিনি করবেন, সেখানে মোট কত কাস্ট হলো ভোট সেটি তিনি জানাবেন। এখন পর্যন্ত দুপুর 2টার কথা যদি বলি, দুপুর 2টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে 47.9%। একটি যদি বলি যে প্রথম 4.5 ঘন্টায় ভোট কাস্ট হয়েছে 32%-এর একটু বেশি, এবং তারপরের 2 ঘন্টায় 15%-এর একটু বেশি। সাধারণত দুপুরের টাইমটা যে মাস টাইমটা, সেই টাইমটা একটু ভাটা থাকে ভোটারের ক্ষেত্রে, কিন্তু বিকেলের দিকে সেটি আবার বেড়ে যায়। সুতরাং এরকম ধারণা করেছে 60 থেকে 65%
1% যেটি আসলে আমাদের একটা হিসাব, যেটি অন্যান্য বিগত নির্বাচনগুলোতে যেভাবে আমরা দেখে গেছি, সেই হিসেব করলে 60 থেকে 65-র মতো হয়তো হবে, তবে সেটি আসলে সম্পূর্ণ নিশ্চিতভাবে বলা যাবে সচিবের কথায়। আর একটি বিষয় হচ্ছে যে অভিযোগের ক্ষেত্রে এখন পর্যন্ত অভিযোগ জানিয়েছে জামায়াতে ইসলাম সহ 11 দলীয় যে জোট, তারা অভিযোগ জানিয়েছেন এবং ভোট কারচুপি সহ নানা অনিয়মের কথা তারা সিএসিকে জানিয়েছেন এবং 3টি আসন শরীয়তপুর, কুমিল্লা, পটুয়াখালী সহ 3টি আসনে যেসব কেন্দ্রে অনিয়ম আছে সেসব কেন্দ্রগুলোতে যেন ভোট গ্রহণ স্থগিত রাখে বা ফলাফল যেন ঘোষণা না করা হয়, এমন একটি দাবি তারা জানিয়েছে। সচিবের কাছে জানতে চেয়েছিলাম এখনো পর্যন্ত যে অভিযোগগুলো এসেছে সেই বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। সচিব বলেছেন এখনো পর্যন্ত বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো ধরনের অভিযোগ এখনো আসেনি, তবে জামায়াত ইসলাম যে অভিযোগটি জানিয়েছে তারা সেটি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে দেখবে যে স্থগিত করার মতো বড় রকম কোনো কিছু হয়েছে কিনা। ঢাকা 13 এবং 15 এই দুটি আসনের রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে কিন্তু নির্বাচন কমিশন এবং এই রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে। এবং আমি যদি পোস্টাল ব্যালটের তথ্য একটু আপনাকে জানাই, সেটি হচ্ছে ঢাকা 15 আসনের কথা বলি। এখানে ভোটারের কাছে পাঠানো হয়েছিল 7,409টি এবং ভোটার ব্যালটে জমা দিয়েছে, অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কাছে এসেছে 5,686টি। তার মধ্যে 611টি বাতিল হয়েছে, কারণ নির্বাচন কমিশনে শুরু থেকে কিন্তু বলে এসেছিল QR কোড স্ক্যান না করে কোনো ভোটার যদি ভোট প্রদান করে সেক্ষেত্রে সেই ভোটটি কিন্তু পোস্টাল ব্যালটটি কিন্তু গণনার মধ্যে রাখবে না, অর্থাৎ বাতিল করা হবে। সেক্ষেত্রে 611টি এবং তার মানে 5,075টি পোস্টাল ব্যালট ঢাকা 15 আসনের কাউন্ট চলছে। এবং ঢাকা 13-র কথা যদি বলি, 3,935টি পোস্টাল ব্যালট জমা হয়েছিল, যার মধ্যে 432টি বাতিল গেছে শুধুমাত্র QR কোডের কারণে এবং 3,503টির মধ্যে গণনা চলছে। সব মিলিয়ে বলা যায় যেহেতু পোস্টাল ব্যালটের ক্ষেত্রে বিভিন্ন আসনের সবচেয়ে বেশি, যেমন ফেনীতে 16,000-এর মতো, তারপর কুমিল্লা 10-এ, সেখানে 15,000 সামথিং, এগুলো হচ্ছে 16 থেকে 10-এর মধ্যে যেগুলো, সেগুলোতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু কোথাও কোথাও কিন্তু 1,500-এর মতো পোস্টাল ব্যালট আছে। সুতরাং ভোট গ্রহণ বা ভোটের ফলাফলের সময় বেশি লাগবে, আমরা যেটুকু ধারণা করেছিলাম বা যেগুলো শুনে আসছিলাম অতটা সময় লাগবে না বলে কিন্তু কমিশন থেকে জানিয়েছে এবং আমাদের হিসেব নিকেশে বলছে আসলে অতটা সময় লাগার কথা না। রবিন। জি, অনেক অনেক ধন্যবাদ সহকর্মী লাভলি বিথি জানাচ্ছিলেন যে ভোট গণনা বা ফলাফলের ক্ষেত্রে বেশি সময় নাও লাগতে পারে। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, আপনার কাছ থেকে জানতে চাওয়া, বিএনপি এখন বেশ সতর্ক, তাদের দলীয় অবস্থান পরিষ্কার করেছে, ফলাফল গণনা নিয়ে এখনও তারা শঙ্কামুক্ত নয়, সেটার যথেষ্ট কোনো কারণ আছে কিনা, বা আসলেই শঙ্কামুক্ত নন আপনারা এখনও? আপনাকে ধন্যবাদ। আমি এ প্রসঙ্গে আমার প্রাথমিক পর্বের আলোচনায় বলেছিলাম যে একে যখন অন্যকে পাহারা দেয়, মনে করেন আপনার বাসার কেয়ারটেকার, সে যদি সারাক্ষণ পাহারা দেয় যে নাইট গার্ড কোনো কিছু করছে কিনা অপকর্ম, আবার নাইট গার্ড যদি পাহারা দেয় যে কেয়ারটেকার কিছু করছে কিনা অপকর্ম, তাহলে কারোরই অপকর্ম করার সুযোগ থাকে না। সে অবস্থাটা কিন্তু টান টান একটা অবস্থার মধ্যে আছে। সুতরাং এখানটায় কোনো রকমের কোনো কিছু এদিক ওদিক হবে সঠিক বিবেচনা এবং নিয়মের বাইরে এমনটা আমরা মনে করছি না। তবে ওই যে সতর্ক থাকা, সজাগ থাকা, সে দায়িত্বটা তো বিএনপি পালন করবেই। পোস্টাল ব্যালট নিয়ে আপনাদের শুরু থেকেই এক ধরনের অভিযোগ ছিল, পোস্টাল ব্যালট নিয়ে নানান ধরনের কারচুপি কিংবা পোস্টাল ব্যালটের অপব্যবহার, সেই শঙ্কাটা এখনও আছে কিনা? কারণ সেটা তো এখন নিশ্চয়ই পোস্টাল ব্যালট গুনতে গিয়ে বা ভোট গণনা করতে গিয়ে সেটা একটা বড় ধরনের প্রভাব পড়বে। দেখুন, পোস্টাল ব্যালটের ব্যাপারে আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে পোস্টাল ব্যালটের যে সময়সীমাটা নির্ধারণ করে দেওয়া হয়েছিল আজকে বিকেল 4:30 পর্যন্ত, সেই সময়সীমার মধ্যে যদি পোস্টাল ব্যালট ঠিকমতো গ্রহণ করা হয়ে থাকে বা কিছু করা হয়ে থাকে, এটা পরিপূর্ণভাবেই শুধু নির্বাচন কমিশনের একক নিয়ন্ত্রণের মধ্যে ছিল, এখানে অন্য কারো প্রবেশ করার কোনো সুযোগ ছিল না। সুতরাং একটা সংশয় তো সেখানে থাকা খুবই স্বাভাবিক। সংশয় না থাকলে বরঞ্চ সেটা একটা অস্বাভাবিকতা মাত্রা বহন করে বলে আমি মনে করি। আর সুষ্ঠু নির্বাচন বলতে তো শুধুমাত্র জাতিসংঘের মানবাধিকার সনদ, যেটাকে আমরা একটু সর্বোচ্চ শ্রদ্ধার জায়গায় রাখি, সেই সনদে সুস্পষ্টভাবে লেখা আছে, কোট আনকোট, যেটার বাংলা অর্থ সেটা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচন শুধুমাত্র প্রক্রিয়াগত ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে এটা সুষ্ঠু নির্বাচন না। সুষ্ঠু নির্বাচন হচ্ছে সেই নির্বাচন যে নির্বাচনটায় এমনকি পরাজিত হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও সবাই মিলে অংশগ্রহণ করে, সেটাই হচ্ছে সুষ্ঠু নির্বাচন। তো সেই পাঠটা তো সম্পন্ন হয়েছে, সবাই মিলে আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেছে। আর যদি আপনি ওই কথা বলেন যে না ঠিক আছে এখানে কাজকর্মের মধ্যে থাকা বা পাহারা থাকা বা কিছু থাকা, এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে ফিয়ার, ইংরেজিতে একটা শব্দ আছে ফিয়ার, ফিয়ারের দুইটা অ্যাব্রিভিয়েশন হতে পারে আমার দৃষ্টিতে। একটা হচ্ছে ফরগেট এভরিথিং অ্যান্ড রান, ভাগো, চলে যাও, সব ভুলে যাও। আর একটা ফিয়ারের অ্যাব্রিভিয়েশন হতে পারে
ফেস এভরিথিং অ্যান্ড রাইজ। তো আমরা তো যারা এখানে ভুক্তভোগী তারা তো ফেস এভরিথিং অ্যান্ড রাইজ এই পর্যায়ে আছি। সেখানটা নিজেদের মধ্যে এই দূরত্বটা তৈরি করা সমীচীন হবে কি না এটা আমার মতে সবারই বিবেচনায় রাখা উচিত। আর কাজও করতে হবে একই সঙ্গে, কারণ কাজ যদি আপনি না করেন তাহলে তো বুঝতে হবে যে না আপনি কোনো কিছুই চাচ্ছেন না। অ্যারিস্টটলের একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড ক্রিটিসিজম ডু নাথিং, সে নাথিং অ্যান্ড বি নাথিং। তো সেটা তো হয় না, একজন মানুষের জীবনে এই 3টি পর্বই থাকতে হবে, কিছু করতে হবে, কিছু হতে হবে এবং কিছু বলতে হবে, 3টার কাজের মধ্যেই থাকতে হবে। সুতরাং এগুলো নিয়ে অত বড় রকমের দুশ্চিন্তার কোনো কিছু হয়েছে এমনটা আমি অন্তত মনে করছেন করি না। জি, অনেক ধন্যবাদ ফারুক আসিফ। আপনার কাছে আবার ফিরতে চাই গণভোট প্রসঙ্গেই। যে গণভোটের প্রচারণা নিয়েও এক ধরনের আলোচনা আছে যে প্রান্তিক মানুষ আসলে ওইভাবে গণভোট নিয়ে সচেতন ছিল না, কিন্তু অন্তর্বর্তী সরকারের তরফ থেকেই প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছিল, বেশ বরাদ্দ ছিল। রাজনৈতিক দলগুলোর প্রতিও আপনাদের এক ধরনের চাহিদা ছিল, রাজনৈতিক দলগুলো স্ব-উদ্যোগে সেটা নিয়ে প্রচারণা চালাবে। সেটা কি যথেষ্ট হয়েছিল, নাকি সাধারণ মানুষ এমনিতেই আসলে সেই বিষয়ে নিরুৎসাহিত হয়েছিল? ফলাফল দেখলে আমরা বুঝতে পারবো যে সাধারণ মানুষ কতটা বুঝতে পেরেছে। তবে এটা ঠিক যে এটাকে আরও ব্যাখ্যা করা, মানুষের কাছে আরও পরিষ্কার করা, এইটা করার ক্ষেত্রে সরকারের চেষ্টার পরেও ঘাটতি ছিল। ঘাটতিটা কোথায় ছিল? দেশের বৃহত্তম দলগুলি যারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন, যারা ঐক্যমত কমিশনের সংস্কার প্রস্তাবে একমত হয়েছেন, নোট অফ ডিসেন্ট দিয়েও একমত হয়েছে। নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে আমি দ্বিমত সত্ত্বেও রাজি হলাম, আমি কবুল করিলাম। কবুল মানে আপনার বিবাহটা হয়ে গেছে। আপনি আজকে যদি বলেন আমি নোট অফ ডিসেন্ট দিচ্ছি, তার মানে আমার এই কবুল হয় নাই, এটা বিবাহ হয় নাই, আমি ফেরত আসব, এটা হয় না। তার মানে আপনি একটা অনৈতিক অবস্থান নিলেন বা একটা দ্বিমুখী কৌশল নিলেন। তো ফলে এই প্রচার প্রচারণা সকল দল মিলে যদি করতেন তাহলে একটা মানুষ হয়তো আরও আস্থা পেতেন। তো ওই ঘাটতিটা মেনে নিলাম যে এখানে যেহেতু সরকারের চেষ্টার পরেও একটা সময় অন্যরা করেন নাই। কিন্তু যে কথাটা বড় আকারে আসছে সেটা হচ্ছে এটা অপ্রয়োজনীয়, এটা প্রতারণামূলক। জুলাই গণ অভ্যুত্থানকেও তাহলে অস্বীকার করা হয়। প্রথমত এইটা কোনো আমরা তত্ত্বাবধায়ক সরকার করি নাই। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার আত্মদানের মধ্য দিয়ে যে এবং 15 বছরের যে লড়াই সংগ্রাম, সকল রাজনৈতিক দলের, বিরোধী দলের গণতান্ত্রিক রাজনৈতিক সংগ্রামের ফলাফল হিসেবে যে গণ অভ্যুত্থানটা হয়েছে, সেই গণ অভ্যুত্থানের ফসল হচ্ছে 8ই আগস্টের সরকার। এটাকে আপনি বিপ্লবী সরকার বলতে পারতেন। আমরা শুরুতে বিপ্লবী সরকার বলতে চেয়েছি, পরে দেখা গেছে এটা সেটা না, এটা হচ্ছে একটা গণ অভ্যুত্থানের সরকার। তারপর দেখা গেল না, এটা গণ অভ্যুত্থানের সরকার না, এটা সংস্কারের সরকার। ফাইনালি এটাকে সংস্কারের সরকার হিসেবে, বিপ্লব থেকে গণ অভ্যুত্থানে সংস্কারের সরকার হিসেবে সকল রাজনৈতিক দল এবং জনগণ মেনে নিয়েছে। এবং তারা একটা গণভোট দিচ্ছে, যে গণভোট নিজেকে টিকিয়ে রাখার জন্য না, নিজেকে বিদায় করার জন্য, যে এই জাতীয় নির্বাচন এবং গণভোটের মধ্যে দিয়ে আমি বিদায় নেব, কিন্তু একটা প্রতিশ্রুতি রেখে যাব। এই প্রতিশ্রুতিগুলো সকল দল এখানে ঐক্যমত্য কমিশনে দিয়েছে। এখন আপনি বলবেন যে না, এটি নির্বাচিত সরকার এসে করবে। নির্বাচিত সরকার এসে যদি আপনার এই সাংবিধানিক সংস্থাগুলো, যেটা তারা গণভোটে, আলতাফ ভাই যেটা বললেন, এটা খুবই একটা সিলি কথা হয়ে গেল। এখানে আপনার মাছ আছে, মাংস আছে, এখানে হচ্ছে মুড়িঘণ্ট আছে, আপনার করল্লা পছন্দ না, তো করল্লা আপনি খাবেন না। বিভাগ বাস্তবায়নের যে কথাটা, ওটা গণভোটের অংশ না, ওইটা হচ্ছে প্রশাসনিক অনেকগুলো বিষয়। এখানে 39টা পয়েন্টে গণভোট, 84টার মধ্যে, বাকিগুলো বিভাগ টিভাগ, এগুলো প্রশাসনিক বিষয়। যেমন ধরেন প্রশাসনিক পদক্ষেপে বিচার বিভাগের আলাদা সচিবালয় হয়েছে, এটার জন্য মারাত্মক মৌলিক সিদ্ধান্ত, কিন্তু এটার জন্য গণভোট লাগেনি। এটা কিন্তু সরকার এই প্রশাসনিক সিদ্ধান্তেই করেছে। পরের সরকারও, নির্বাচিত সরকারও এরকম অনেক কাজ প্রশাসনিক সিদ্ধান্তেই করে ফেলতে পারবে, গণভোট লাগবে না। আরে কুমিল্লা না ফরিদপুর গণভোট হবে, তার জন্য রংপুরের লোকের বিভাগ হবে, রংপুরের লোকের কি বক্তব্য? ফলে এটা অপ্রাসঙ্গিক। মূল কথাটা হচ্ছে যে আপনি উচ্চকক্ষ করবেন কিনা, আপনি 6টা সাংবিধানিক প্রতিষ্ঠান, যেমন বিচার বিভাগের স্বাধীনতা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, মানবাধিকার কমিশনের প্রধান নিয়োগ, সরকারি কর্ম কমিশন পিএসসি, যেটা সবচেয়ে দলীয়করণ হয়েছিল, সেই পিএসসির প্রধান নিয়োগ, এরকম তথ্য কমিশনার নিয়োগ, এগুলো 6টা সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। আমরা দেখেছি অতীতে আমরা প্রধানমন্ত্রীর নামে সম্রাট বা সম্রাজ্ঞী নির্বাচন করতাম। ফলে পাওয়ার অফ ব্যালেন্সের কথা বলা আছে। উচ্চকক্ষের মধ্য দিয়ে দেশের যারা টাকার জোরে নির্বাচিত হতে পারেন না, কিন্তু জনগণের দরকার আছে, আন্দোলন সংগ্রাম করেন বা বুদ্ধি বিবেচনা এগিয়ে আছেন, তাদেরকে রাষ্ট্র পরিচালনায় পরামর্শক ভূমিকায় আনা, সেটা উচ্চকক্ষ।
এবং সেটা নিম্নকক্ষের আনুপাতিক ভোটের মধ্যে দিয়ে হবে। এটাতে কোনো অসুবিধার কথা না। আপনি এগুলো ব্ল্যাঙ্ক চেক হিসেবে একটা নির্বাচিত মানে সংসদের উপর ঠেলে দেবেন, যে সংসদে আপনি ঋণ খেলাপিয়া নির্বাচিত হচ্ছেন। এখানে অনেক সংসদ স্বতন্ত্র আছেন যারা আওয়ামী লীগের ফান্ডে নির্বাচিত হচ্ছেন। আপনার এত বিশ্বাস পরবর্তী সংসদের উপর, অথচ আপনি জুলাইয়ের কি জবাব দেবেন? জুলাইকে আপনি কি জবাব দিবেন? শহীদদের কি জবাব দিবেন? তারা বলেছিল ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ। তাদেরকে আপনি কি জবাব দিবেন যদি আপনি সংস্কার না করেন, শুধু একটা তত্ত্বাবধায়ক সরকারের মতো করে একটা নিরপেক্ষ নির্বাচন করেন? আর এটা মোটেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না, এটা গণঅভ্যুত্থান পন্থী, নিরপেক্ষ নয়। আমি আবারও বলি, গণঅভ্যুত্থান পরবর্তী না, গণঅভ্যুত্থান পন্থী, জুলাই পন্থী অন্তর্বর্তী সরকার, যার কাজ হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ যতটুকু সে করতে পারে। যেটুকু পারে না সেটুকু গণভোটের মধ্যে দিয়ে জনগণের কাছে সমর্পণ করেছে, যে জনগণ আপনারা রায় দিন। জনাব মোহাম্মদ ওমর ফারুক, আপনার কাছে আসতে চাই, নির্বাচন পরবর্তী সহিংসতার কোনো ধরনের শঙ্কা কাজ করছে কিনা? এই ফলাফল এখন পর্যন্ত সবাই মেনে নেবেন, ভালো, সব কিছু ঠিকঠাক, কিন্তু তারপরেও কোনো ধরনের সহিংসতার শঙ্কা আছে কিনা? কেননা আমাদের কাছে যে ফলাফলগুলো আসছে ইতিমধ্যেই, সেখানে বেশ ভারসাম্যপূর্ণ ফলাফল মনে হচ্ছে। ধন্যবাদ। আসলে এই বিষয়ে যাওয়ার আগে একটু আমি গণভোট নিয়ে একটু যুক্ত করতে চাই। একটু আলোচনা আসছে যে গণভোটটা একটা অপ্রয়োজনীয় এবং এটি সাধারণ মানুষ বুঝতে পারেনি, এটা প্রয়োজন ছিল না, পরবর্তী সংসদ করত। বেশ কিছু বিষয় আছে, যেমন মুক্তিযুদ্ধ, ৭১ সালের মুক্তিযুদ্ধ, সংবিধানের মূলনীতি, এগুলো নিয়েও কিছু প্রসঙ্গ আছে। তা আমি ওয়াসিফ ফারুকের সাথে একমত যে এখানে আসলে আমরা দেখতে হবে কোন ধরনের পরিস্থিতিতে এই গণভোটের বিষয়টা আসছে। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা এখানে গণ অভ্যুত্থান বলি, বিপ্লব বলি, নানান কথা বলি, আলটিমেটলি আমরা বলতেছি অন্তর্বর্তীকালীন সরকার। কারণ এ ধরনের পরিস্থিতির পরে যে ধরনের পরিবর্তন আসার কথা, এবং সারা বিশ্বে এসেছে, ফ্রেঞ্চ রেভলিউশনের পরে এসেছে, তারপরে জার্মানিতে এসেছে, তারপরে আমরা দেখব ভারতে এসেছে, শ্রীলঙ্কাতে এসেছে। এই পরিবর্তনের পরে মানে রেভলিউশনের পরে বা গণ অভ্যুত্থানের পরে এখানে তেমন কোনো পরিবর্তন হয়নি প্রশাসনিক ক্ষেত্রে। যারা ছিলেন সচিবালয় তারা সচিবালয় থেকে গেছেন, যে কোনো পদের থেকে কাউকে অল্প দু একটি ছাড়া কাউকে পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র কিছু উপদেষ্টারা বসেছেন। এবং এই উপদেষ্টাদের নিয়েও আমাদের অনেক প্রশ্ন আছে, যোগ্যতা নিয়ে বা তাদের বয়স নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো এখন গণভোটটা কেন আসলো? গণভোটটা তো এসেছে জুলাই অভ্যুত্থানকে রক্ষা করার জন্য, এবং জুলাই অভ্যুত্থানের যে ভাইব এবং তারা যেটা চাচ্ছে, যে কারণে পরিবর্তন হলো, এবং একটা সরকার, এত প্রভাবশালী একটা সরকার পালিয়ে যেতে বাধ্য হলো। শুধু সরকার না, এখানে সংসদ সদস্যরা সব পালিয়ে গেছে, এখানকার বাইতুল মোকাররমের খতিব পালিয়ে গেছে। এই বিষয়টা বুঝতে হবে কোন পরিস্থিতিতে একটা সরকার, এত শক্তিশালী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। তারপরে যারা ক্ষমতায় এসেছে তারা এই মানুষের যে সেন্টিমেন্ট, জনগণ যেটা চায় সেটার জন্য জনভোট দিতে বাধ্য হয়েছে। এখন আমি মনে করি যেটা যথার্থ হয়েছে, এবং অল্প সময়ের মধ্যে যতটুকু আলোচনা হয়েছে এর চেয়ে বেশি আলোচনা করা সম্ভব ছিল না। এবং যারা বুঝার তারা বুঝেছে গণভোটটা আসলে কি করতে হবে, এবং সেই অনুযায়ী আমরা ফলাফল দেখব। এবং এবার আসি আমি যে নির্বাচন পরিবর্তী সহিংসতা, এটা তো আমরা বাংলাদেশের কালচারে আমরা দেখেছি। তবে এবার আমরা ভিন্নতা দেখতে চাই। আইনশৃঙ্খলা বাহিনীর যে ৯ লক্ষ মধ্যে আমরা ১ লক্ষ সামরিক বাহিনীর, ১ লক্ষের কিছু বেশি সামরিক বাহিনী আছে। আমি মনে করি নির্বাচন উত্তর আগামী ১ সপ্তাহ তারা মাঠে যদি থাকে, এবং আনসার এবং পুলিশ বাহিনী যারা, যদিও আমরা তাদেরকে তত সক্রিয় দেখিনি আগে, নির্বাচনে যেভাবে দেখেছি, এটা যদি সক্রিয় থাকে আমার মনে হয় এই আশঙ্কাটা থাকবে না। আর আমাদের যে সোশ্যাল মিডিয়া যেভাবে স্ট্রং আছে, সাংবাদিকরা স্ট্রং রয়েছে, আশা করি কেউ এইসব ধরনের কাজ করলেও বেঁচে যাওয়ার আর সুযোগ নেই। অনেক ধন্যবাদ। আজ সোশ্যাল মিডিয়া অনেক স্ট্রং, কিন্তু সোশ্যাল মিডিয়ার উপর ভরসা করে কি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে হচ্ছে নাকি এই সোশ্যাল মিডিয়া এক ধরনের আতঙ্ক এবং ভয়ের জায়গা তৈরি করে দিচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার? এটার প্রায় 70% কিন্তু মিথ্যা, ভুয়া। এটার উপরে যদি নির্ভর করেন তাহলে কারেক্ট ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন না। আমাদের এখানে ফ্যাক্ট চেকিংও তো খুবই দুর্বল, ঘাটতি আছে। সুতরাং এটার উপরে নির্ভর করে। এবারে কিন্তু যে সব হাইপ টাইপ উঠেছে, এটাও কিন্তু সোশ্যাল মিডিয়ার কন্ট্রিবিউশন আছে এখানে। আপনি দেখেন ফটোকার্ড, বহুত লেখা আসে, এগুলো কোনোটা বেজ আছে, কোনোটা বেজ নাই। সুতরাং সোশ্যাল মিডিয়া না, আমাদের সনাতনী যে যেমন বললেন যে আর্মি 90,000 আর্মি ডিপ্লয়েড আছে। আর্মি দাঁড়ায় থাকলে এখনও তো আপনার এখন ইলেকশনে আনসারদের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে অ্যাসার্টিভ পজিশন দেখলাম, আনসার সম্পর্কে তো আমাদের ধারণাই ছিল না এরা কিছু করতে পারে, কিন্তু করছে তো।
আমি নিজেও তো আনসারের সামনে পড়েছি। সুতরাং এখন ইলেকশনের পরে আমার মনে হয় যে আইনশৃঙ্খলা বাহিনী আনসার সহ আর্মি তাদেরকে ডিপ্লয়মেন্টে রাখলে আমার মনে হয় সম্ভব, নিয়ন্ত্রণ করা সম্ভব। হ্যাঁ, যারা রহিন হোসেন প্রিন্স, আনসার সদস্যদের ডিপ্লয়মেন্টটা জরুরি নাকি রাজনৈতিক সরকারের রেসপন্সিবিলিটি এবং তাদের নিয়ন্ত্রণটা সবচেয়ে বেশি আপনি জরুরি? মানে যদি আপনার ইলেকশন কোনো যেটা হয় এটাই মিন করছেন, আসলে এটা নির্ভর করবে যে সরকার আছে তার ইচ্ছাটা কি। এবং এইখানে যতগুলো ঘটনা ঘটছে সরকারের কোনো না কোনোভাবে প্রশ্রয় ছাড়া এটা হইতে পারে। আপনি দেখেন না এই প্রেস সচিব যে বলছে মবকে, কি বলছে সে, আপনি খবর নিয়ে দেখেন, ওই যে তো মিডিয়াতে আসছে, কি বললো প্রেশার গ্রুপ, তারপরের দিন ঘটনা ঘটছে। আমাদের উপস্থিত একটা সেমিনারে আইন তিনি এই মবকে আরো হালাল করার জন্য বলছে আর কি। এখন আমাদের দুর্ভাগ্য কি জানেন, এটার বিরুদ্ধে বলছি, কিন্তু ওইটার বিরুদ্ধে বাইরে হাজার হাজার মানুষের প্রতিরোধ গড়ে তুলি নাই, আমি পারি নাই বলবো, এটা আত্মসমালোচনা, বেলাক এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে পারি নাই। তো এইটা করা সম্ভব, আমি এটা বলছি, এটা তো রাজনৈতিক দলগুলো যদি আমরা একমত থাকি, কিন্তু এটা 2-4 দিনে পারবেন না, কারণ আমাদেরও মধ্যেও যে কালচারাল যে পজিশন, প্রতিহিংসামূলক পজিশন আছে, এই কারণে একটু কঠিন হবে। কিন্তু আমি মনে করি এইবারের যে আমাদের শিক্ষা হলো, তাতে আমাদের সেই একটু পজিটিভ আচরণ করা দরকার। আর অন্ততপক্ষে সরকারের একটা পজিটিভ যদি ইচ্ছা থাকে তাহলে এটাকে দমন করা যাবে। এই সংকটটা এটা মেজর হবে বলে আমি মনে করি না, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোকে এই ব্যাপারে খুবই পরিষ্কার ধারণা থাকতে হবে। আমরা যদি আবার মনে করি যে অতীত দিনে এরকম একটা ধাক্কা দিলে তো আমরা নানা ভবিষ্যতের সুযোগ সুবিধা লুটতে পারবো, বা একটা ধাক্কা দেওয়ার মধ্য দিয়ে আমার প্রতিহিংসা চরিতার্থ করতে পারবো, তাইলে কিন্তু এই জায়গাগুলো ঘটবে না। তাহলে তখন আবার প্রধান দাঁড়াবে হচ্ছে সরকারের ইচ্ছার উপরে, যে সে যাতে এই জায়গায় একটা পজিটিভ ভূমিকা নিতে পারে। জি, জনাব আলতাফ পারভেজ, আপনার কাছে জানতে চাও, রাজনৈতিক দলগুলো, মূল যে প্রতিপক্ষ যারা নির্বাচন নিয়ে বেশ সরগরম বা প্রতিপক্ষ হয়ে আছে এখন, তাদের মধ্যে সমঝোতা হওয়াটা কতটা জরুরি, অর্থাৎ শান্তিপূর্ণ সহ অবস্থান এবং মুখোমুখি না দাঁড় হওয়া? সেটা তো পরবর্তী সংসদ যেটা গঠিত হতে যাচ্ছে, এটা তো একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদও বটে। এবারে সংসদটা কিন্তু ভিন্ন ধরনের, এটা অনেকটা যদি তুলনা করা যায় 1970-এর সংসদের মতো কিছুটা। ফলে এই সংসদে বিশেষ করে প্রথম কয়েক মাস তো যদি জুলাই অভ্যুত্থানের গণভোটে জুলাই সনদ যদি জয় যুক্ত হয়, তাহলে সেটা বাস্তবায়নের জন্য একটা দায়বদ্ধতা আছে এবং সেটার একটা টাইম ফ্রেমও বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের ভিতর ওই কাজগুলো, অনেকগুলো বিষয় তো, প্রত্যেকটা জিনিস সুপারিশ এই 80টার, সেগুলো তো কিছু সংবিধানে যুক্ত করতে হবে, কিছু অধ্যাদেশ আকারে করতে হবে। এমনকি এই যে গণভোট অধ্যাদেশ যেটা, সেইটাও তো এই বর্তমান সংসদে পাশ হতে হবে, আগের রেক্টিফাই করতে, তাই না? প্রথমে তো সেইটা পাশ হতে হবে, এবং গত 17 মাসে প্রায় 100টার অধিক তো অধ্যাদেশ জারি হচ্ছে। এগুলো সংসদে পাশ হওয়ার ব্যাপার আছে। সংসদে পাশ না হলে এগুলো সবগুলোই অবৈধ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ফলে এই সময় এগুলা প্রত্যেকটাই তো গুরুতর বিষয় রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রে। এগুলা পাশ হতে হলে আসলে বিরোধী দল এবং সরকারি দলের একটা সংহতি লাগবে। যেগুলো জাতীয় প্রশ্ন, সেগুলো যদি এখন বিরোধী দল যদি প্রথম থেকে মনে করে যে না, আমি সরকারি দলের সাথে কোনো সহযোগিতা করব না, তাহলে প্রতিটা বিষয় নিয়ে তো বিতর্ক অনেক প্রলম্বিত হবে। 180 দিনের ভিতর তো আমরা পারবো না। এবং আমাদের দেশের সংস্কৃতি তো তাই, সেই 1991 নির্বাচন সবচেয়ে সেরা নির্বাচনেও সূক্ষ্ম কারচুপির অভিযোগে বিরোধী দল অভিযোগ তুলেছিল। ফলে আমাদের এখানে ইতিহাসে কিন্তু বিরোধী দল সরকারি দলকে সহযোগিতা না করা, আবার সরকারি দল বিরোধী দলকে কাছে না টানার একটা বাজে ইতিহাস কিন্তু আমাদের আছে। কিন্তু আগামী সংসদে এইটা থাকা উচিত না। মানে অধ্যাদেশগুলো পাশ করার জন্য এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, সংস্কারমূলক পদক্ষেপগুলো এগিয়ে নেওয়ার জন্য বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে একটা সমঝোতাপূর্ণ সম্পর্ক জরুরি। এক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারতো নাগরিক সমাজ, কিন্তু আমাদের নাগরিক সমাজ তো নানা দলীয় আনুগত্যে, দালালিতে, সুযোগ সুবিধায় শত ছিন্ন হয়ে আছে। ফলে আমার মনে হয় এখানে রাজনৈতিক দলগুলোর হাতেই ভাগ্য নির্ভর করছে। আলোচনায় যাচ্ছি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, আপনার কাছে। ফলাফল ঘোষণার পরেই রাজনৈতিক সরকার গঠিত হতে যাচ্ছে। সেই রাজনৈতিক সরকারই কি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে কিনা? এবং রহিন হোসেন প্রিন্স শুরুতে বলছিলেন যে গণতন্ত্রের সূচনাটা হতে যাচ্ছে বা পথ চলা শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের ভাগ্য সম্পূর্ণরূপে এই সরকারের হাতেই নির্ভর করতে যাচ্ছে অনেকটা। আপনাকে ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে আপনার সঙ্গে একটু দ্বিমত করি বিনয়ের সাথে। কারণটা হচ্ছে চন্দ্র নামক গ্রহটা যদি না থাকতো পৃথিবীর আওতায়, পৃথিবীর আন্ডারে, তাহলে বৈজ্ঞানিকরা দেখিয়েছেন হিসাব করে যে আমাদের দিন হতো 24 ঘন্টায় না,
8 থেকে 10 ঘন্টায়, আর বছর হতো 1100 থেকে 1400 দিন। তো চন্দ্রটা তো এখনও আছে। আর মানুষের হাঁটার পথে কিংবা চলার পথে একটা ট্র্যাকিং থাকে, রেল লাইনেরও একটা রাস্তা থাকে, অন্য অন্য যানবাহনেরও জায়গা থাকে, উড়োজাহাজও যে যায় সেটারও একটা নির্দিষ্ট ম্যাপ আছে। সেই ম্যাপকে অতিক্রম করে তো আপনি কিছু করতে পারবেন না হঠাৎ করে। সব কিছু নির্ভর করছে, এই কথাটার উপরে আমি দ্বিমত করছি, অনেক কিছু নির্ভর করছে। কারণ এই সরকার যে কিছু কাজ করে গেছে তার কিছু হচ্ছে, যেমন নির্বাচন কমিশন এই সরকারের ছায়াতলে থেকে যে কাজটি করেছে স্বাধীন নির্বাচন কমিশন হিসেবে অত্যন্ত প্রশংসাযোগ্য। সেটা হলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার মধ্যে সেনাবাহিনীকে নিয়ে এসেছে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে, এটা প্রথম এইবারের মতো। এবং সেনাবাহিনীর প্রধান, অন্য অন্য বাহিনীগুলোর প্রধান যারা, তারা নিজেরাও এই সহযোগিতা একান্তভাবে এখানে ছিলেন। তারা যদি ঠিকমতো মাঠে থাকেন, অশান্তি সৃষ্টিকারী যারাই হোক তাদের ব্যাপারে তৎপর থাকেন, সেইখানে ঠান্ডা মাথায় চিন্তা করে একটা পরিকল্পনা করা যাবে। আর গণভোটের ব্যাপারে যেসব যেভাবে এলোমেলো করে দেওয়া হয়েছে অনেক কিছু আগে থেকেই, সেখানে হঠাৎ করে তো আপনি সব পরিষ্কার করতে পারবেন না। তো শ্রেণীকক্ষে শিক্ষক ছাত্রকে বলছে যে সম্রাট শাহজাহানের 3 পুত্রের নাম বলো। তো বলতে স্যার আমি দাঁড়িয়ে 3 জনের নাম বল। তো অনেক একে বেঁকে দাঁড়িয়েছে আর কি, প্রশ্নের উত্তর পারবে না এই জন্যে। তো বলে স্যার আমি জানি না। তখন শিক্ষক এসে কানটা ধরে বলল, হারামজাদা তুই উত্তরও জানিস না, আবার সোজা হয়ে দাঁড়াতেও পারিস না। তখন ছেলেটা বলল, স্যার মনে পড়েছে। কি বলে? স্যার নাম সম্রাট শাহজাহানের 3 পুত্রের নাম হলো দারা, সুজা, মুরাদ। ওই যে বলছে সোজা হয়ে দাঁড়াবার মুরদও নেই, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে। এরকম একটা শক্তি থাকতে হবে পেছনে, যারা ধরে দাঁড় করিয়ে বলাবে যে হ্যাঁ ভালো কাজগুলো আগে করতে হবে। আপনার ওই যে কি বলে গণভোট বা অন্যান্য যা কিছু হয়েছে, পথরেখা যেভাবে নির্দেশিত হয়েছে, এটাকে আপনি এক পাশে রাখেন। আগে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়েলফেয়ার অফ দি জেনারেল পিপলস, এটার জন্য যেটা দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা এবং অর্থনৈতিক সমস্যা দূরীকরণের যে ব্যাপারগুলো, সেগুলো, চট্টগ্রাম পোর্ট নিয়ে যে বেহাল অবস্থা এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, এগুলোকে তাৎক্ষণিকভাবে হাত দিতে হবে। তারপরে অন্যান্য জনকল্যাণমুখী কাজকর্ম যেগুলো, সেগুলোর দিকে দৃষ্টি নিবদ্ধ করে বিএনপি যেহেতু কমিটেড, যে আন্দোলনের সঙ্গে যাদেরকে সঙ্গী হিসেবে পেয়েছি তাদেরকে সাথে নিয়ে আমরা একটা সরকার গঠন করব। সেখানে বিরোধী দলে যারা থাকবেন তাদের দায়িত্বটা হবে ছায়া সরকার হিসেবে দায়িত্ব পালন করা, ভুলগুলো সঠিকভাবে ধরিয়ে দেওয়া। তাহলে দেখবেন যে অনেক সমস্যা সমাধানের জন্য অগ্রগতি হয়ে গেছে অনেক অল্প সময়ের মধ্যে। জি, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আলোচনায় আজকে বাংলাদেশ ইলেকশনে ছিলেন 6 জন অতিথি। আরও একবার নাম বলে নিচ্ছি: মোহাম্মদ ওমর ফারুক, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, রহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি, মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, এবং আলতাফ পারভেজ, গবেষক ও লেখক, এবং ফারুক আসিফ, লেখক ও সাংবাদিক। অতিথিদের অনেক ধন্যবাদ এবং তাদের যে প্রত্যাশা, ফলাফল শেষেও শান্তিপূর্ণ পরিবেশ থাকবে এবং সেই সঙ্গে একটি দারুণ সংহতির মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো আগামীর বাংলাদেশ গড়ে তুলবেন। অনেক ধন্যবাদ আমন্ত্রিত অতিথিদের। দর্শকদের কাছ থেকে নিচ্ছি বিদায়।